আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। কে ভেবেছিল ঝড়ের বেগে ঘটে যাওয়া একটা অভ্যুত্থানের পর রাজনীতি আবার এত দ্রুত তার পুরনো বৃত্তে ফিরতে শুরু করবে। ইতিহাস আমাদের কিন্তু বারবার শেখায় ক্ষমতার মসনদ যতটা দ্রুত বদলায়, ভূ রাজনীতি আর ভূ কৌশলগত বাস্তবতা দ্রুত দ্রুত আসলে বদলায় না। ১৭৫৭ সালে পলাশীর আম্র কাননে যে রাজনৈতিক ভাগ্যের খেলা শুরু হয়েছিল তা শতক পেরিয়ে আজও কিন্তু আমাদের এই বদ্বীপের রাজনীতিকে তাড়া করে ফিরছে। দর্শক, আজ আপনি যদি ঢাকার রাজনৈতিক বাতাস গভীরভাবে ভালো করে অনুভব করার চেষ্টা করেন, তবে দেখবেন এখানে এক অদৃশ্য সমীকরণ কিন্তু খুব নিঃশব্দে রূপ নিচ্ছে। বাইরের রূপটা হয়তো বিএনপির হাতে, ডেস্কটপে ক্ষমতার প্রধান চেয়ারে তারেক রহমান বসে আছেন, তবে পর্দার পেছনের কলকাঠিটা আদতে কার হাতে আছে? এই তো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর যখন ঢাকায় পা রাখলেন, সবাই ভাবলো এটা হয়তো কেবল একটা তার সাধারণ কূটনৈতিক সফর। কিন্তু সেই সফরের আড়ালে যে কূটনৈতিক মহানাটক লেখা হচ্ছিল তা বাংলাদেশে তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ার যে রাজনীতি সেই রাজনীতির চিত্রনাট্য বদলে দেওয়ার সংকেত বহন করছে। সারা জীবন শুনে এসেছি আমেরিকা আর ভারতের নাকি টানাপোড়েন চলে, অথচ এবার ঢাকার পিছে তারা যে যুগলবন্দি খেললো তাতে অনেকেই এখন কিন্তু প্রশ্ন তুলছেন বা প্রশ্ন করছেন, তবে কি দিল্লির কূটনীতির চূড়ান্ত জয় হলো? আর এই জয়ের হাত ধরে কি রাজপথে প্রায় কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন স্রেফ সময়ের ব্যাপার? চলুন আজ এই পুরো হিসাবটার পেছনে লুকিয়ে থাকা ইতিহাসের জটিল চাদরটা একসাথে উন্মোচন করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, কূটনীতির একটা চিরন্তন সত্য আছে, আর তা হলো সব প্রকাশ্যে ঘটা ঘটনা সত্যি নয়, আর যা সবচেয়ে বেশি সত্যি তা কখনো প্রকাশ্যে বলা হয় না। ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গুরের সফরটাকে আমরা যদি একটু নিরপেক্ষ চোখ দিয়ে ব্যবচ্ছেদ করি, তবে আমরা কিন্তু দেখব অদ্ভুত সব অসঙ্গতি। একজন বিদেশি প্রতিনিধি যখন সফরে আসেন, তার প্রাথমিক নিয়ম হলো তিনি দেশের ক্ষমতাসীন দল বা সংসদের প্রধান যে রাজনৈতিক শক্তি রয়েছে সেই শক্তিগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। কিন্তু সার্জিও গোর হাঁটলেন এক সম্পূর্ণ ভিন্ন এবং রহস্যময় পথে। বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে তার বৈঠক হলো বটে, কিন্তু তা খুব বেশি সময় স্থায়ী হয়নি। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরজায় তিনি কাটালেন মুঠে 20 মিনিট, অথচ সেখান থেকে সোজা চলে গেলেন ঢাকার এক অভিজাত হোটেলে, যেখানে ক্ষমতার বাইরে থাকা এবং রাজনৈতিকভাবে ব্যাকফুটে চলে যাওয়া আওয়ামী লীগের একজন সাবেক শীর্ষ মন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন 1 ঘন্টারও বেশি সময় ধরে। এখানেই শুধুমাত্র শেষ নয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথেও কিন্তু 8 ঘন্টার মতো গোপনীয় বৈঠক সারলেন তিনি। অথচ যাদের দিয়ে বর্তমান সময়ে রাজপথ গরম থাকে, সেই জামাতে ইসলামী কিংবা সাম্প্রতিক নবগঠিত এনসিপির প্রতিনিধিদের সাথে কথা বলার কোনো প্রয়োজনই তিনি আসলে বোধ করলেন না। একজন ট্রাম্প দূতের এই বৈষম্যমূলক আচরণ কিন্তু রাজনীতিতে গভীর একটা বার্তা দেয়। এটা স্পষ্ট করে দেয় যে ওয়াশিংটনের খাতায় কাদের গুরুত্ব কতখানি এবং কাদের কেবলমাত্র সাময়িক সুবিধা হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং সুবিধার পর টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। এখানে ইতিহাসের একটা বড় রেফারেন্স আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকা আমাদের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, তখন তাদের কৌশলগত চাল ছিল চীনের সহায়তায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। কিন্তু 5 দশক পর বদলে যাওয়া পৃথিবীতে আজ যুক্তরাষ্ট্রের কাছে দক্ষিণ এশিয়ার মূল অক্ষ কিন্তু চীন নয়, বরং ভারত। ওয়াশিংটন খুব ভালো করেই জানে এই ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ আর যে ভারসাম্য, সেই ভারসাম্য ধরে রাখতে হলে ঢাকার দিকে দেখতে হবে দিল্লির চশমা দিয়ে। আর দিল্লি কোনোদিনই এমন কোনো রাজনৈতিক শক্তিকে পূর্ণ সমর্থন আসলে দেবে না যাদের শেকড়ে পাকিস্তান কিংবা উগ্র ডানপন্থী ভাবধারা মিশে আছে। সার্জিও গোর ঢাকায় এসে ভারতীয় হাই কমিশনার
দীনেশ ত্রিবেদীর সাথে যেভাবে ঘন্টার পর ঘন্টা গোপন আলোচনায় বসলেন এবং সেই বৈঠকের পরপরই যেভাবে ভারতীয় দূত জরুরি তলবে দিল্লি উড়ে গেলেন, এতে কোনো সাধারণ দর্শকেরও কিন্তু বুঝতে বাকি থাকে না যে নতুন ছকটি আদতে যৌথভাবে তৈরি করা। এটি এমন এক নতুন শক্তি ভারসাম্য যাকে অনেকে বলছেন মোদি ট্রাম্প ডক্ট্রিন। দর্শক, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যখন এই বৈঠকের সমালোচনা করে প্রকাশ্যে নিজের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ উগড়ে দিলেন, তখন তার সেই অসন্তুষ্টি কিন্তু অহেতুক ছিল না। তিনি খুব ভালো করে আসলে টের পেয়েছেন আগামী দিনের যে সমীকরণ তৈরি করা হচ্ছে সেই সমীকরণে ওয়াশিংটন এবং দিল্লি যৌথভাবে যে চাল চালছে সেখানে আসলে জামাতে ইসলামের যে রাজনীতি সেই রাজনীতিকে সম্পূর্ণভাবে মাইনাস করেই তারা এগুতে চায়, অর্থাৎ বিশ্ব মোড়লরা। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের অবস্থান কখনোই আসলে কেবল একটা সাধারণ রাজনৈতিক দলের মতো ছিল বলেও কিন্তু মনে হয় না। এই দলটির শেকড় জড়িয়ে আছে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর যে রক্তক্ষয়ী সংগ্রাম বা মুক্তিযুদ্ধ রয়েছে সেই মুক্তিযুদ্ধের সাথে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ হলো এমন এক শক্তি যাকে রাজপথ থেকে হঠাৎ সরিয়ে দেওয়া সহজ, কিন্তু এদেশের মাটির রাজনৈতিক যে রসায়ন সেই রসায়নকে চিরতরে মুছে ফেলা একেবারেই কিন্তু অসম্ভব। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন একের পর এক সুশীল সমাজের বুলি উড়াচ্ছিল, বিশ্বমঞ্চ ভেবেছিল হয়তো বাংলাদেশে এবার অর্থাৎ ডক্টর ইউনূসের সাবেক আমলে এক নতুন ধারার সূচনা হলো বা হয়েছিল। কিন্তু দর্শক, ইতিহাস বড় নির্মম। কাজের কাজ শেষ হওয়ার পর আমরা দেখলাম ওয়াশিংটন কিন্তু ডক্টর ইউনূসকেও বেশি দিন ধরে রাখেনি, ছুড়ে ফেলে দিয়েছিল। তাকে জাতিসংঘ মহাসচিব বানানোর যে রঙিন ফানুস উড়ানো হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল, কিংবা রাষ্ট্রপতির চেয়ারে বসানোর যে পরিকল্পনা তখন আমরা শুনছিলাম তা কিন্তু হাওয়ায় মিলিয়ে গেছে। এখন ঢাকার ক্ষমতার কেন্দ্রে তারেক রহমান এলেও তাকে কিন্তু এক কঠিন শর্তের মুখে এনে দাঁড় করিয়েছে ওয়াশিংটন আর এই দিল্লি। আমেরিকা বাংলাদেশকে অর্থনৈতিক সুবিধা দেবে, ট্রাভেল অ্যাডভাইজারি সংশোধন করবে, বড় মার্কিন বিনিয়োগকারী দল ঢাকায় পাঠাবে, সবই ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে তারেক সরকারকে চলতে হবে দিল্লি এবং ওয়াশিংটনের বেঁধে দেয়া ছকে। চীন বা তুরস্কের দিকে ঝুঁকলে চলবে না, পাকিস্তানকে নিয়ে অতিরিক্ত প্রেম দেখানো যাবে না, আর অবশ্যই ভারত বিরোধী জিকির তুলে রাজনীতি সম্পূর্ণভাবে করা যাবে না। অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারেন, এখন শেখ হাসিনা তো গত 2 বছর ধরে ক্ষমতার বাইরে এবং তিনি গণঅভ্যুত্থানে পতিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তবে তার ফেরা কিভাবে আসলে এত নিশ্চিত বলে মনে হচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে শেখ হাসিনার রাজনৈতিক যে চতুরতা সেই চতুরতায় আর ঠান্ডা মাথার কূটনীতির মধ্যে। তিনি ইতিহাস থেকে খুব বড় শিক্ষা নিয়েছেন। 1975 সালের 15ই আগস্টের ট্রাজেডির পর যখন তিনি ও তার বোন শেখ রেহানা নিঃস্ব হয়ে পড়েছিলেন একেবারে, তখনও কিন্তু তারা ধৈর্য ধরে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে গিয়েছিলেন। সম্প্রতি ক্ষমতা হারাবার পর অনেকেই কিন্তু ভেবেছিলেন তিনি হয়তো আমেরিকার উপর বিষোদ্গার করবেন, ওয়াশিংটনের নামে তোপ থাকবেন, কিন্তু শেখ হাসিনা কোনো ধরনের তাড়াহুড়া করেননি। আমেরিকান নীতি নিয়ে রাজপথে একটাও ভুল কিংবা আবেগী মন্তব্য করেননি। এই নীরবতা কিন্তু দুর্বলতা ছিল না, এটি ছিল তার সুদূর প্রসারী কূটনৈতিক দূরদর্শিতা। ওয়াশিংটন খুব ভালো করে বুঝতে পেরেছে বাংলাদেশের যদি একটি স্থায়ী এবং টেকসই ভারসাম্য প্রতিষ্ঠা করতে হয় তবে আওয়ামী লীগের বিশাল জনভিত্তি এবং তাদের ধর্মনিরপেক্ষ ভূ রাজনৈতিক যে অবস্থান রয়েছে সেই অবস্থানকে কোনোভাবেই উপেক্ষা করা আসলে সম্ভব নয়। ফলে কি হলো? ফলে দিল্লি যে কূটনৈতিক জাল বিছিয়েছিল সেই চালেই শেষ পর্যন্ত ধরা দিয়েছে ওয়াশিংটন। ভারতের প্রধানমন্ত্রী যখন আগামী ব্রিক্স শীর্ষ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানান, তখন খেয়াল করলে দেখা যাবে সেই আমন্ত্রণ কিন্তু একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে যতটা তার চেয়ে বেশি বিমস্টেকের পদাধিকারী সভাপতি হিসাবে, অর্থাৎ সব দরজায় কিন্তু একটা শর্তের তালা ঝুঁকিয়ে রাখা হয়েছে বাংলাদেশ সরকারের জন্য, এবং সেই তালা যখন ঝুলানো হয় তখন যে শর্তগুলো দেয়া হয় সেই শর্তগুলো যখন যথাযথ উত্তর মিলবে বা পূরণ হবে
তখনই আমার মনে হয় সেই ঝুঁকে থাকা তালা যেটা ঝুলে আছে সেটা খুলে দেওয়া হবে। আজকে এই মুহূর্তে আমরা যখন পেছনের দিকে তাকাই, তখন আমরা কিন্তু বুঝতে পারি যে এই বদ্বীপে ক্ষমতার পরিবর্তন হওয়াটাই আসলে শেষ কথা নয়। ক্ষমতার স্থিতিশীলতা ধরে রাখাটাই হচ্ছে আসল কথা। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা যেমন তাদের শাসন কৌশলে নীতিগত পরিবর্তন এনেছিল, ঠিক তেমনি আজকের দিনেও কিন্তু দক্ষিণ এশিয়ায় আমেরিকার ট্রাজেডি কিন্তু সম্পূর্ণ ভারতের উপর ভর করেই পরিচালিত হতে শুরু করেছে ইতিমধ্যে। বিএনপি যদি মনে করে থাকে তারা এককভাবে ক্ষমতা উপভোগ করবে বা করছে আর বিশ্ব শক্তিগুলোকে নিজেদের মতো করে ব্যবহার করবে, তবে তা হবে মহা একটি রাজনৈতিক ভুল বিএনপির জন্য। কারণ ওয়াশিংটনের সেই চাণক্য কূটনীতিকদের চোখ এড়ানো কখনোই কিন্তু সহজ নয়। সার্জেগুরের সফরে যেভাবে সরকারি প্রটোকলকে একপাশে সরিয়ে রেখে বিরোধী ও রাজপথের বাইরে থাকা আওয়ামী শক্তির সাথে ঘন্টার পর ঘন্টা গভীর কথা হলো, তাতে এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার যে ঢাকার রাজনীতিতে খুব শীঘ্রই এক বড় পরিবর্তনের হাওয়া বইতে চলেছে। এই পরিবর্তনের কেন্দ্রে থাকবে আওয়ামী লীগের পুনর্বাসন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে স্থগিত হয়ে থাকা গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তার সার্বিক যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেই ইতিবাচক দিকগুলোর সমাধান। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু কিংবা শত্রু বলে আসলে কোনো কিছু থাকে না। এখানে থাকে কেবল চিরস্থায়ী স্বার্থ। গত কয়েক মাসের নাটকীয় ঘটনাবলী কিন্তু আমাদের সেই চিরন্তন সত্যটিকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একসময় ভাবা হতো আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় বিরোধী, সেই যুক্তরাষ্ট্রই আজ দিল্লির পরামর্শে আওয়ামী লীগকে মূলধারা রাজনীতিতে ফিরিয়ে আনার এক অদৃশ্য ব্লুপ্রিন্ট এবং রূপরেখা তৈরি করছে। আর এই সমীকরণ বিএনপি বা তারেক রহমানের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয় বলে কিন্তু মনে হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতি এমনই নিষ্ঠুর। আপনি যদি টিকে থাকতে চান তবে আপনাকে পরাশক্তির প্রেসক্রিপশন মেনেই কিন্তু পা ফেলতে হবে। জামাত কিংবা অন্যান্য যে শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলোকে যেভাবে এখন আন্তর্জাতিক বিশ্ব থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে, তাতে একসময় রাজনীতির মাঠে যে শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা পূরণ করার জন্য আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয় কোনো টেকসই বিকল্প এই বিশ্ব মোড়লদের হাতে কিন্তু নেই। তারা কিন্তু এই বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করতে পারছে এবং ইতিহাস কিন্তু এভাবেই ঘুরে দাঁড়ায়। এভাবেই তার নিজস্ব যে গতি রয়েছে সেই গতিতে ক্ষমতার হিসেব নিকাশগুলো পুনঃনির্ধারণ করে রাখে। আজ আমরা এমন একটা সন্ধিক্ষণে এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আগামী কয়েক মাসের যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ ঠিক করে দেবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নেবে। দিল্লির মোদী সরকার যেভাবে নিজেদের ডিপ্লোম্যাটিক লেভারেজ বা কূটনৈতিক প্রভাব ব্যবহার করে ওয়াশিংটনকে এক টেবিলে এনে বসিয়েছে, তাকে মোদী কূটনীতির এক অন্যতম জয় বললেও কিন্তু ভুল হবে না। তবে এই জয়ের আসল ফল কিন্তু ভোগ করতে যাচ্ছে আওয়ামী লীগ নিজেই। শেখ হাসিনার সুচিন্তিত কৌশল এবং দিল্লির অবিচল সমর্থন, এই দুয়ের মেলবন্ধনে এখন রাজপথের সমীকরণ কিন্তু খুব দ্রুতই বদলাতে শুরু করেছে। তাই তো ঢাকার ক্ষমতার অলিন্দে আজ যে ফিসফাস, যে চাপা গুঞ্জন, তা মোটেও আসলে উড়িয়ে দেওয়ার মতো নয়। দর্শক, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের যে পুনরায় রাজনীতিতে ফিরে আসা বা পুনরুত্থান এখন আর তাই মনে হচ্ছে কোনো রাজনৈতিক জল্পনা কিংবা কল্পনা না, বরঞ্চ ভৌগোলিক বাস্তবতা ও আন্তর্জাতিক শক্তির যে মারপেচ রয়েছে সেই মারপেচে এটি এখন স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো খুব শিগগিরই এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি, যেখানে পুরনো প্রতিপক্ষরা আবারও নতুন পরিচয়ে মুখোমুখি হবে। আর সেই নাটকের রচয়িতা কিন্তু রাজপথের কোনো তরুণ আন্দোলনকারীও নয়, বরং পর্দার আড়ালের সেই পরাশক্তিরা, যারা বহু আগে থেকেই এই ভূখণ্ডের রাজনৈতিক যে ভাগ্যের চালিকা শক্তি সেই ভাগ্যের চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছে। তবে এখানে আওয়ামী লীগের এত খুশি হওয়ার আসলে কিছু নেই, কারণ সরাসরি কিন্তু এখানে কোনো কাজ হবে না, কাজ করতে হবে নিজেদের। সুতরাং নিজেদের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে, নিজেদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেই ভুল ত্রুটিগুলো জনগণের কাছে এখনো শুধরে নেওয়ার সময় কিন্তু আওয়ামী লীগের চলে যায়নি।
এগুলো শুধরে নিতে হবে। এবং যে সমস্ত দুর্নীতিবাজ পলাতক আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, লুটেরা যারা রয়েছেন, তাদেরকে আওয়ামী লীগ অবশ্যই মাইনাস করতে হবে এবং বাদ দিয়ে দিতে হবে। তাদেরকে বাদ না দিলে এই দেশের জনগণ কিন্তু আওয়ামী লীগের সেই সকল ব্যক্তিবর্গকে পুনরায় আবার তাদের ভাগ্য আকাশে কখনোই মেনে নেবে না। এবং জনগণ যদি এটা মেনে না নেয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের এই ফেরার যে পথ প্রশস্ত হচ্ছে, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যে পুনর্বাসনের একটি কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে, সেটাও কিন্তু ভেস্তে যাবে বলে মনে হচ্ছে। কারণ জনগণের ঊর্ধ্বে আসলে কেউ কখনো টিকে থাকতে পারে না। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।